দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? গোলাম মোস্তফা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদেরকে আজকে আমি লাইফ ইন্স্যুরেন্স এর একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা গত মান্থে তো লাইফ ইন্স্যুরেন্সে একটি প্রশ্ন অ্যান্সার করেছো। গত ক্লাসেও আমি অনেকগুলো সৃজনশীল জ্ঞানমূলক নিয়ে অথবা কিভাবে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যে জীবন বীমা চুক্তি সম্পাদনের প্রক্রিয়া, কিভাবে জীবন বীমা করলে তার আদায় করা যায় সেই দাবিগুলো আমরা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে সৃজনশীলটা তোমরা একটু শুনো যে ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা চিন্তা করে মিস্টার এক্স একটি 5 বছর মেয়াদি ও কম প্রিমিয়ামের বীমা পলিসি গ্রহণ করেন। তাহলে এক্স একটি 5 বছর মেয়াদির কম বীমা প্রিমিয়াম পলিসি গ্রহণ করেছিলেন। এক্ষেত্রে বীমা মেয়াদ উত্তীর্ণ হলে শুধুমাত্র মিস্টার এক্স কে বীমা দাবির অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করা হয়। তাহলে এখানে বীমা কোম্পানি কি করেছেন, যে যিনি বীমা করেছেন মেয়াদ শেষে শুধু উনাকে তার অর্থগুলো পরিশোধ করবেন, টাকাগুলো দিবেন। অন্যদিকে মিস্টার ওয়াই একটি 20 বছর মেয়াদি বীমা পলিসি গ্রহণ করেন, যা মেয়াদের মধ্যেই ওয়াই মারা গেলে তার পরিবারের মনোনীত ব্যক্তিকে বা মৃত্যুবরণ না করলে মিস্টার ওয়াইকে বোনাস সহ বীমাকৃত অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করেন। এখানে দুইটা জিনিস আসছে। একটা হচ্ছে, একটা বীমা কোম্পানি বলেছেন যে বীমা করবেন মেয়াদ শেষে শুধু তাকেই বীমার অর্থগুলো দিবে, আর অন্যদিকে বলছেন আরেকটা বীমা কোম্পানি যে উনি যদি মারাও যায় তাহলে ওনার যে মনোনীত ব্যক্তি তাকে দিবেন, অথবা উনি থাকলে মৃত্যুবরণ না করলে বোনাস সহ ওনাকে টাকাগুলো দিবেন। তাহলে এখানে বীমাযোগ্য স্বার্থ কি? তাহলে ক নম্বর প্রশ্নে আমি লিখেছি বীমাযোগ্য স্বার্থটা কি। তাহলে এখানে বীমাযোগ্য স্বার্থ, বীমাকৃত বিষয়বস্তুতে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থকে বীমা বস্তুতে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থকে বীমাযোগ্য স্বার্থ বলে। খ নম্বরে বলছেন বীমাকে ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা বলা হয় কেন? দেখেন, বীমা হলো এক ধরনের ঝুঁকি সম্মুখীন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বন্টনের একটা যৌথ ব্যবস্থা। যেখানেই ঝুঁকি সেখানে বীমা। এই ঝুঁকি নিয়ে বীমা কাজ করে। কখন মানুষের দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারে না। এই অনিশ্চয়তার ঝুঁকি নিয়ে বীমা কোম্পানিগুলো কাজ করে। মানুষের জীবন ও সম্পত্তি সবসময় ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত। তাই মানুষ এই ঝুঁকি হ্রাসের বিষয়টি নিয়ে প্রথম থেকে ভেবেছে। সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তা হ্রাসের চেষ্টা করছে। আসলে মানুষ এই ঝুঁকির মধ্যেই আবদ্ধ,
তারা এই ঝুঁকি থেকে কিভাবে কিছুটা হ্রাস পাওয়া যায় সেই চিন্তায় বা সেই থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই পথই তারা খুঁজতেছেন। এরই এক পর্যায়ে বীমা ব্যবসা গড়ে ওঠে। এরই মধ্যে একটি ব্যবসা গড়ে ওঠে যার নাম হচ্ছে বীমা ব্যবসা। এক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের নিকট থেকে প্রিমিয়াম নিয়ে যাদের প্রকৃতই ক্ষতি ঘটে তাদেরকে কার্যত অর্থ প্রদান করা হয়, তাই বীমাকে ঝুঁকি বন্টনের ব্যবস্থা বলা হয়। একটা কোম্পানি গঠিত হয়, যে কোম্পানি গঠিত সেটা হচ্ছে বীমা কোম্পানি। এই কোম্পানির কাজ হচ্ছে প্রকৃতপক্ষে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যক্তিকেই তারা আর্থিক ক্ষতিগুলো দিয়ে ক্ষতিপূরণ করে থাকেন। এখানে গতে আছে মিস্টার এক্স কর্তৃক গৃহীত বীমা পলিসিটি বীমা পত্রের মেয়াদের ভিত্তিতে কোন ধরনের। তাহলে এখানে মিস্টার এক্স বলেছিলেন যে মিস্টার এক্সকে একটা মেয়াদ শেষে শুধু তাকেই ক্ষতিপূরণ দিবেন। তাহলে এখন যে বীমা গ্রহীতাটা পলিসিটা বীমা মেয়াদের ভিত্তিতে কোন ধরনের, তাহলে এক্স কর্তৃক গৃহীত বীমা পলিসিটি মেয়াদের ভিত্তিতে বিশুদ্ধ মেয়াদী জীবন বীমাপত্র। কি বীমাপত্র? বিশুদ্ধি মেয়াদী বীমাপত্র। এখানে বিশুদ্ধি কথাটা কেন আসলো দেখেন, যে বীমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের জন্য বীমাপত্র খোলা হয় এবং ওই মেয়াদ উত্তীর্ণ হলে কেবলমাত্র বীমা গ্রহীতা বীমা দাবির অর্থ লাভ করে। বীমা গ্রহীতা বীমা দাবির অর্থ লাভ করে, তখন তাকে বিশুদ্ধ বীমা পলিসি বা বীমাপত্র বলি। এরই মধ্যে যদি বীমাকৃত ব্যক্তি মারা যায় তবে বীমা গ্রহীতা বা উত্তরাধিকার কোনো অর্থ পায় না। কারণ আমরা জানি কোনো বীমাকারী যদি মারা যায়, বীমা গ্রহীতা যদি মারা যায়, তাহলে তার মনোনীত ব্যক্তি অর্থ পায়। অথবা আমরা মাঝে মাঝে টিভিতে অ্যাড দেখি যে আমার স্বামী তো একটা কিস্তি দিয়েই মারা গেছে, তাহলে কি সম্পূর্ণ অর্থ পাবে? আসলে এগুলো সম্পূর্ণ কিছু নির্ভর করে তাদের দুজনের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়। কারণ বীমা এমন একটি স্থান যে স্থানে বীমা গ্রহীতা এবং বীমাকারী প্রতিষ্ঠান দুজনেই তাদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে এবং তাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকতে পারবে না। কোথায়? তাদের চুক্তিতে। তাহলে এক্স কোম্পানি যে চুক্তিটা করেছেন, শুধু বলেছেন শুধু বীমা গ্রহীতা যে কে বীমা গ্রহণ করছেন এক্স, শুধু এক্সকে তার অর্থগুলো দিবেন, আদারওয়াইজ অন্য কোনো ব্যক্তিকে সে দিবে না। এজন্যে মিস্টার এক্স যদি মারা যায় তার অর্থগুলো অন্য কোনো মনোনীত ব্যক্তি বা কেউ সেই অর্থগুলো পাবে না। অন্যদিকে দেখেন ওয়াই গৃহীত যে বীমাপত্রটি একাধারে নিরাপত্তা ও বিনিয়োগের সুবিধা প্রদান করবে, তুমি কি উক্তির সাথে একমত? উদ্দীপকের আলোকে তোমার যৌক্তিকতা বিশ্লেষণ করো। মিস্টার ওয়াই কর্তৃক গৃহীত বীমাপত্রটি মেয়াদী জীবন বীমা পত্র। এখানে বলছে যে একটা মেয়াদের জন্য সে বীমাটা করেছেন, একটা নির্দিষ্ট মেয়াদ আছে। এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে সে কম পরিমাণে প্রিমিয়াম দিয়ে ওই মেয়াদটাকে সম্পূর্ণ করবেন এবং তাদের সাথে বীমাকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতার সাথে এমন একটি চুক্তি সম্পাদিত হয়েছিল যে চুক্তিতে যদি ওয়াই মারা যায়, যদি ওয়াই মৃত্যুবরণ করেন, তাহলে তার মনোনীত ব্যক্তিকে টাকা দিবেন। আবার যদি সে মৃত্যুবরণ নাও করে তাহলে তার লাভ বা বোনাস সহ
যে অর্থগুলো থাকে সম্পূর্ণ অর্থটাই ওয়াই ব্যক্তিকে তারা প্রদান করবে। এজন্য এটাকে বলা হয় মেয়াদি বীমা পত্র। জীবন বীমা মেয়াদি জীবন বীমা পত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা। এই মেয়াদি বীমা পত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা। যারাই এই পলিসিটা করে তাদের নিশ্চয়তা থাকে যে আমি এই অর্থগুলোই পাব, যা নিশ্চিতভাবে তাদের আর্থিক দুর্দশার হাত থেকে রক্ষা করে। অন্যদিকে ব্যক্তি মারা না গেলে সে একসাথে পুরো বীমাকৃত অর্থ চুক্তির শর্ত অনুযায়ী বোনাস সহকারে লাভ করে। ফলে এতে একদিকে আর্থিক নিরাপত্তা ও অন্যদিকে বিনিয়োগ হিসেবে একত্রে অনেক পরিমাণে অর্থ পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। তাই উদ্দীপকে উল্লেখিত উক্তিটি যৌক্তিক। তাহলে এখানে ওয়াই যে ব্যক্তি উনি যে পলিসিটা নির্বাচন করেছিলেন সেটা আসলেই যৌক্তিক। এই জন্যই, কারণ জীবন বীমা প্রত্যেকটা বীমা ক্ষেত্রেই চুক্তির মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। যখনই কোনো ব্যক্তি বীমা প্রতিষ্ঠানে যে বীমা করেন তখন তাদেরকে অবশ্যই তাদের দুজনের মধ্যে ভালো চুক্তি সম্পাদিত হতে হয়। চুক্তির মাধ্যমেই সকল ধরনের বীমা সংগঠিত হয়। এখানে নৌ বীমা থাকতে পারে, অগ্নি বীমা থাকতে পারে, শস্য বীমা থাকতে পারে, জীবন বীমা আছে, তারপর গবাদি পশু আছে, পেনশন বীমা আছে, ছাত্রছাত্রী বীমা আছে, আরও অনেক 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 বীমাগুলো আছে। সেগুলো আসলে এই অনলাইন ক্লাসে এতগুলো পড়ানো আসলেই সো টাফ। তো সেক্ষেত্রে আমরা আশা করি যত দ্রুত সম্ভব আমাদের যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়, খুলে দিলে যেন আমরা সহজেই ক্লাসে বসে সেই জিনিসগুলো সহজেই বুঝতে পারি এবং পাঠদান করতে পারি। এ পর্যন্ত তোমরা আজকে ভালো থেকো। আমরা আগামী ক্লাসে আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।